দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি সৌজন্যে বিশৃঙ্খলাপে আপনাদের সাথে আছে আমি শামীমা দোলা। দর্শক বিশৃঙ্খলাপে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আলোচনার বিষয় নির্ধারণ হয়েছে ঘাটতি বাজেটে অর্থায়নে ব্যাংকিং ব্যবস্থা। এ বিষয়ে আজ আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন এফবিসিসির পরিচালক যশোদা জীবন সাহা। আমন্ত্রণ আমাদের। তার আগে এলপি গ্যাসের মূল্যহার ও এলপি গ্যাস শিল্প বাজার ও ভোক্তাদের উপর এর প্রভাব নিয়ে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের লোয়াব নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Good afternoon. Thank you, Honorable President, LPG Operator Association of Bangladesh, এবং আজকে আমার উপস্থিত ইন্ডাস্ট্রি কলিগ এবং মঞ্চে উপবিষ্ট আমার টেকনিক্যাল কমিটির মেম্বার্স এবং সিনিয়র মেম্বার যারা আছেন, এবং আজকে প্রোগ্রামে সাংবাদিক ভাই বোনরা যারা এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সো এখন পর্যন্ত যতটুকু বলা হয়েছে, তানজিম ভাই তার প্রেজেন্টেশনে বাংলাদেশ এলপিজি ইমপ্লিকেশনসটা পুরোটা দেখিয়েছেন যে বাংলাদেশ এলপিজি কতটা গ্রোথ হয়েছে। মহামান্য প্রেসিডেন্ট স্যার তার সারসংক্ষেপ বক্তব্যের মধ্যে মোটামুটি একটা টোন সেট হয়ে গেছে এবং আপনারা সবাই আন্দাজ করতে পেরেছেন আপনাদেরকে আজকে কেন আমরা আপনাদের কাছে এসেছি এবং কি আমাদের কথা। সো আপনারা জানেন যে এলপিজি ইন্ডাস্ট্রির গ্রোথ নিয়ে আসলে কথা বলতে হবে যে বর্তমান সরকার একটি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত ছিল যে ন্যাচারাল গ্যাসের, যেটা প্রকৃতির প্রদত্ত ন্যাচারাল গ্যাস, সেই ন্যাচারাল গ্যাসের যে ওস্ট ইউজেস বাংলাদেশে হচ্ছিল ন্যাচারাল গ্যাসের, সেটাকে বের করে নিয়ে এসে এবং অল্টারনেটিভ ফুয়েলের প্রতি যে একটা এনার্জি পোর্টফোলিও করার যে একটা প্ল্যান, সেটা একটা বৃহৎ পরিকল্পনা অংশ হিসাবে এলপিজি কে সামনে নিয়ে আসা। এবং গত 7 বছর আপনি দেখেছেন তানজিম ভাই প্রেজেন্টেশনে কিভাবে একটি ইন্ডাস্ট্রি গ্রোথ করেছে। আমাদের মহামান্য প্রেসিডেন্ট স্যার বলেছেন একটা জিডিপিতে একটি ইন্ডাস্ট্রি মাত্র 5 বছরে এত বড় কন্ট্রিবিউশন এটা বাংলাদেশের অন্য কোনো শিল্পের ক্ষেত্রে দেখা যায়নি। আজকে যেই জন্য এখানে আসা সেটা হচ্ছে এই যে একটা গ্রোথ, এই যে ট্রিমেন্ডাস গ্রোথ লেভেলের একটা ইন্ডাস্ট্রি যাচ্ছে এগিয়ে, এটাতে আসলে আমরা হঠাৎ করে কেন হুমকির সম্মুখীন হলাম সেই ব্যাপারগুলো হাইলাইট করা। তো এই জায়গাটাতে আপনারা জেনেছেন যে সম্প্রতি মহামান্য হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 12 এপ্রিল একটি প্রাইস নির্ধারণ করে দিয়েছিল 972 টাকা। তারপরে প্রতি মাসে সিপি প্রাইসের সাথে, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট প্রাইসের সাথে প্রতি মাসে তারা প্রাইস ডিক্লেয়ার করেছে এবং এবার তৃতীয় মাসের মতো একটি প্রাইস ডিক্লেয়ার করেছে 842 টাকা। ইন্টারেস্টিং হচ্ছে আন্তর্জাতিক বাজারে 65 টাকা দাম বেড়েছে আর আমাদের এখানে 65 টাকা দাম কমেছে। তার মানে কি অপারেটররা এই মাসে 120 টাকা লসে বিক্রি করবে? যারা শত হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করলো তারা কি এই মাসে প্রতি সিলিন্ডার 120 টাকা ভর্তুকি দিবে? এই একটা মাত্র পেট্রোলিয়াম সেক্টর ইন্ডাস্ট্রি যেখানে আসলে কোনো ধরনের ভর্তুকি সরকারকে দিতে হয় না। তো এই ভর্তুকি সরকারকে দিতে হয় না, তার মানে কি ভর্তুকি প্রাইভেট সেক্টর যারা বিনিয়োগ করেছে আজকে ব্যাংকের টাকায় বা ব্যাংকের টাকা তো আমাদেরই টাকা, সেই টাকা ভর্তুকি এভাবে আমাদের দিতে হবে? এটা তো আসলে কোনো সাস্টেনেবল সলিউশন না। তো এই প্রেজেন্টেশনে আসলে যে আমরা শামসুল ভাই যে প্রেজেন্টেশনটা দিব সেটা সারসংক্ষেপ আসলে স্যার তার বক্তব্যে সম্পূর্ণরূপে বলে দিয়েছেন। আমরা এই জিনিসগুলোতে আরেকটি স্ট্রাকচার ওয়েতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো ফার্স্ট স্লাইড অ্যাকচুয়ালি ওরকম স্লাইড কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, সো প্রিঅ্যাম্বলসটা আসলে কভার হয়ে গেছে অলরেডি। এটা ইন্ডাস্ট্রি টোটাল পিকচারটা এখানে তোলা আছে। আমি আসলে এটা নিয়ে খুব বেশি বলার কিছু না, আমি এটা অলরেডি আপনাদের বলে ফেলেছি এবং আমাদের আগের বক্তাও বলেছে, সুতরাং সময় নষ্ট করবো না। তো প্রিঅ্যাম্বলস এর মধ্যে একটা ব্যাপার, সেকেন্ড পেজটাতে যদি আমি যাই, সেকেন্ড স্লাইডে, প্রিঅ্যাম্বলস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা আসলে কি সেট করতে চেয়েছি বা বিএসসি আমাদের আসলে কি সেট করছে। আমি সেকেন্ড স্লাইডে একটু প্লিজ যান তাসিন। তো আমাদের আসছে সেকেন্ড স্লাইডটা, হ্যাঁ ঠিক আছে। সো ম্যাক্সিমাম রিটেল প্রাইস, দ্য প্রাইস যেটা বাজারে সর্বোচ্চ হতে পারে, বাট সাউন্ডস লাইক দিস প্রাইস আর ওয়ার্কিং এজ এ মিনিমাম প্রাইস। সো যে প্রাইসটাতে আসলে সার্ভাইভাল করা কষ্ট হয়ে যাচ্ছে, ইজ নট অ্যান অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেখানে ইন্ডাস্ট্রি ইনভেস্টর ক্যান সার্ভাইভ। সো এই জায়গাটাতে একটা বিরাট বড় আমাদের চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আসলে এমআরপি সংজ্ঞাটাই এই প্রাইসের ক্ষেত্রে রিডিফাইন করতে হচ্ছে আমাদের কাছে, যেটা মনে হয়েছে। তো যেখানে আসলে অনেক কিছুকে কনসিডার করা হয়নি। এইটা একটা ইন্ডাস্ট্রি যেখানে ইনভেস্টমেন্ট হয়েছে ডিফারেন্ট স্কেলে। কেউ ইনভেস্টমেন্ট করেছে 3000 টন, কেউ ইনভেস্টমেন্ট করেছে 20,000 টন। সো সুতরাং ইউ হ্যাভ টু মেক এ প্রাইস which can sustain 3,000 ton of investment, not 20,000 ton of investment. যে 3,000 টন বা 5,000 টন ইনভেস্ট করেছে তাহলে কি সে সার্ভাইভ করবে না?
ডাজ পলিসি ক্যান গো উইথ দিস থিংস, এটা তো হতে পারে না। সো এই জায়গাটা একটা বিরাট বড় একটা ল্যাগিংস আমরা দেখতে পেয়েছি, যেখানে আসলে কাকে টার্গেট করে বা কিভাবে করা হয়েছে ইন্ডাস্ট্রিটাকে সেটা আসলে খুব করা হয় নাই, টেক কেয়ার করা হয় নাই। অটো গ্যাসের প্রাইসের কথা বলেছেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট স্যার, যে অটো গ্যাসের প্রাইস আপনারা জানেন আমাদের বাংলাদেশের সেটআপে প্রতি মাসে মাসে আজকে 41 টাকা 74 পয়সা অটো গ্যাসের প্রাইস সেট করা হয়েছে। বাংলাদেশে কোনো জায়গায় 41 টাকা 74 পয়সা কোনো স্টেশন ওনারা বিক্রি করতে পারছে না। তাহলে এই প্রাইসটা কি ডাজন্ট সাউন্ডস লাইক এ মকারি? সো ইউ আর গিভিং এ ডিরেকশনস which has to be in place, কিন্তু এটা কিন্তু আসলে ইমপ্লেস করা যাচ্ছে না। তাহলে কি বাস্তবতার নিরিখে জিনিসটা তৈরি করা হলো না? এই দায়িত্বটা কার উপর বর্তাবে? আসলে কি ইন্ডাস্ট্রিকে আমরা সঠিক দিকে নেওয়ার জন্য করছি, নাকি এর পেছনে আছে কোনো কলকাঠি যার কারণে আসলে যেটা চাওয়া হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা অচিরেই ধ্বংস হয়ে যাক? সো এর বাইরে আমি যেটা বলছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় 13টা সরকারি প্রতিষ্ঠানের লাইসেন্স লাগে। আমি জানি না বাংলাদেশে আর অন্যান্য কোন ইন্ডাস্ট্রিতে একটা ব্যবসা করার জন্য 13টা সরকারি প্রতিষ্ঠানের কাছে আমাদের যেতে হয়, ডোর টু ডোর যেতে হয়, প্রত্যেকটা লাইসেন্স না নিলে ব্যবসা করা যাবে না। তো এই ব্যাপারগুলো এর সাথে নতুন করে এই এমআরপি প্রাইসিং ফিক্সিংটা আরো ইন্ডাস্ট্রিকে আরো বেশি স্ট্যাগনেন্ট করে দিচ্ছে। গ্লোবালি এলপিজি ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে ব্যাকআপ হয়েছে সুষ্ঠু পলিসির কারণে, এবং আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু পলিসি কিন্তু ইন্ডাস্ট্রিকে আরো একটু সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি পরের স্লাইডটাতে যাই, খুব ইন্টারেস্টিং একটা স্লাইড আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে যে what was in 2016 and what is in 2021. 2016 এ কিন্তু কোনো ধরনের প্রাইস ফিক্সিং ছিল না। তো 2016 এ এভারেজ সারা বছরের কন্ট্রাক্ট প্রাইস ছিল $346, এবং যেটা 2021 এ সোফার আমাদের এভারেজ প্রাইসিং হচ্ছে $600 মতো অ্যারাউন্ড। তো আপনি এবার নিচের দিকে দেখেন, আন্তর্জাতিক বাজারে 2016 থেকে 2021 যদিও প্রায় $300 দাম বেড়েছে, কিন্তু কনজিউমার প্রাইসে দেখেন ইন্টারেস্টিংলি 2016-তে যখন 1100 টাকায় কাস্টমারকে গ্যাস কিনতে হচ্ছে, এখন তাকে কিনতে হচ্ছে 975 টাকা উইদাউট এনি ইন্টারভেনশন। সো হাউ ইট হ্যাপেন? It happens the market has an own invisible hand. This is a free market economy. Competition came up. Competition makes the market is a certain price which consumer get a good price, good product. এটা জন্য কারো ইন্টারভেনশন লাগে নাই, মার্কেট অটোমেটিক্যালি তার মার্কেটকে টোন সেট করে দিয়েছে। আপনি যদি দেখেন যে সিলিন্ডারের প্রাইস ওই সময় 1500 টাকা করে ছিল, এখন সেটা 600-800 টাকায় একটা নতুন সিলিন্ডার পাওয়া যাচ্ছে। কেন? বিকজ ইনভেস্টর আর ইনভেস্টিং। মাই কোম্পানি পুট around 70 lakh cylinder to the market in 20 years. 70 lakh cylinder per cylinder we have been invested about 800 থেকে 1000 টাকা করে যদি ধরি, প্রায় 2000 কোটি টাকা শুধু সিলিন্ডারে বিনিয়োগ করা হয়েছে। দর্শক, আমরা ছিলাম লোয়াবের সংবাদ সম্মেলনে, ফিরে এলাম আলোচনায়। প্রথমেই যেতে চাই অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদের কাছে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, স্বাগত আপনাকে। আমরা জানি যে 2 লাখ যে চলতি যে বাজেটটি, সেই বাজেটে প্রায় ঘাটতি বাজেট হচ্ছে 1,12,228 কোটি টাকা, অর্থাৎ 6.2% ঘাটতি রয়েছে। গত বছর যেটি ছিল 6.1%। তো এখান থেকে অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে 1,13,452 কোটি টাকা নেওয়া হবে, এবং ব্যাংক ব্যবস্থা থেকে 76,452 কোটি টাকা নেবে সরকার। তো এই যে ঘাটতি বাজেটে অর্থায়নে ব্যাংকের উপর এই নির্ভরতা, এটি কি আসলে আমাদের বেসরকারি বিনিয়োগ এবং উৎপাদন ব্যবস্থাকে ব্যাহত করবে কিনা, আপনার কি মনে হয়? প্রথম কথা হলো যে আপনার প্রশ্নের যে ঘাটতির, যেটা আমরা মনে করি ঘাটতি এর থেকে বেশি হলে অসুবিধা। এই বছরে এবার প্যান্ডেমিক ইয়ার, এখানে আপনার অন্যান্য মন্দার সময় যেভাবে সারা বিশ্বের সরকারগুলা তাদের মন্দা পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে তারা যে ঘাটতি বাজেট তৈরি করেছে, তার থেকে আমাদের এটা অনেক কম। এবং সেই ক্ষেত্রে এখন এই বছরও এটা অনেক, যেমন আপনার আমেরিকাতে যে বাজেটটা তৈরি করলো গত 1 মাস আগে তারা দিল, সেখানে তাদের কিন্তু ঘাটতি বাজেট হচ্ছে, এই ঘাটতির পরিমাণ অনেক বেশি। এবং এই প্যান্ডেমিক ইয়ারে ঘাটতির পরিমাণ আরো বাড়লেও আপনার অসুবিধা নেই। এটাকে আপনার এখন হলো রেস্কিউ করার জন্য বিজনেস এবং এক্সপেন্ডিচার, এমপ্লয়মেন্ট জেনারেশন, এগুলোকে সব ঠিক রাখার জন্য ঘাটতি বাজেট এটা কোনো মানে বিপজ্জনক কিছু না। এবং সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে এই ঘাটতি আরো বেশিও হইতে পারে। প্রথমে আপনি তৈরি করবেন যে আপনি কি করতে চান, সেটা বাজেটের যে বর্তমান যে নীতিগত ভিত্তি, এই ভিত্তিটাই হলো ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। কত টাকা রোজগার হবে সেটার ভিত্তিতে আপনি বাজেট করতেছেন। নো,
এটা করবেন আপনি কি কাজ করবেন, সেই কাজ করার জন্য আপনি বাজেটে প্রথমে আপনি ফিক্স করবেন, ফিক্স করে তারপরে রিসোর্স জোগাড় করার দায়িত্ব হলো গভর্নমেন্টের দায়িত্ব। এবং গভর্নমেন্ট এখন যে পদ্ধতিতে আপনার এই ঘাটতি পূরণের জন্য চেষ্টা করতেছে, এটাতে প্রাইভেট সেক্টরের উপরে ক্ষতি হবে। এই প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরে যে টাকাগুলো যাওয়ার কথা ছিল, সেটা গভর্নমেন্ট যদি ব্যাংকিং সিস্টেম থেকে বড় করে, তাহলে এটা ভাগ থেকে প্রাইভেট সেক্টর বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অন্য মেকানিজম ডেভেলপ করা উচিত, তার রেভিনিউ বাড়ানো উচিত এবং রেভিনিউর যে ডিফারেন্ট এরিয়া রেট না বাড়িয়ে একজনের 14 বার না চাপায়া আরো সংখ্যক যারা আওতার বাইরে আছে তাদেরকে আওতার মধ্যে এনে এটা যদি করা হয় এবং ডিসেন্ট্রালাইজেশন অফ রেভিনিউ সিস্টেম যদি আপনার উপজেলা লেভেল থেকে রেভিনিউ ডিপার্টমেন্টের অফিস করা হয়, যেই কারণে উপজেলা সিস্টেম করা হয়েছিল এবং এটা 1983-84 সালের দিকে করা হয়েছিল। তখন করা হয়েছিল যে এটা ইট উইল ওয়ার্ক অ্যাজ এ মিনি সেক্রেটারিয়েট, এবং সেখানে এই মিনি সেক্রেটারিয়েটে এখন কিন্তু উপজেলা অফিসগুলোতে উপজেলাতে আপনার প্রায় 9টা মিনিস্ট্রি অফিস আছে। সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর অফিস নাই। এটা কিন্তু এটা থাকা দরকার সবচেয়ে বেশি, কারণ এখানে আপনার দেশের যে বর্তমান অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং আমরা যদি বলি প্রবৃদ্ধির হার থেকে আরম্ভ করে পার ক্যাপিটা ইনকাম প্রত্যেকটা মিলায় দেশের মানুষের আয় রোজগার বাড়ছে, যেই কারণে এই ডিসেন্ট্রালাইজেশন অফ রেভিনিউ সিস্টেম এটা করার দরকার ছিল এখন থেকে 10 বছর আগে। এখনো পর্যন্ত আমরা এটা দেখতেছি, এবং সেখানে এই রেভিনিউ সিস্টেমের অটোমেশন করা, রেভিনিউ সিস্টেমকে আপনার জেলা পর্যায়ে ডিসির অফিসে রেভিনিউ ডিপার্টমেন্টের অফিস থাকা উচিত। এটা গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনের অন্যতম মানে উচ্চ ডিপার্টমেন্ট, এবং সেই ডিপার্টমেন্ট এটা মার্কেটিং কোম্পানিতে প্রাইভেট কোম্পানিতে যেরকম মার্কেটিং ডিপার্টমেন্ট, এটা হলো গভর্নমেন্টের মার্কেটিং ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্ট কিন্তু লজিস্টিক্স এর প্রবলেম, তার অফিস আদালতের প্রবলেম, ঢাকা শহরেও বাসা বাড়ির মধ্যে অফিস করে রাখছে, তাদের নিজস্ব কোনো বিল্ডিং এখনো পর্যন্ত করতে পারে নাই, এটা শেষ হয় না। গত 50 বছরে পারে নাই, এবং আরো 50 বছরে হবে কিনা আমাদের সন্দেহ লাগতেছে। কারণ আপনার সারা দেশের 500 উপজেলায় 90,000 গ্রাম আছে। 90,000 গ্রামের মধ্যে প্রতি 90,000 একটা গ্রামে যদি একটা বাজার থাকে, তাহলে 90,000 বাজার 90,000 বাজার আছে, তাহলে 90,000 বাজারে যদি 20 জন করে ট্যাক্স পেয়ার আইডেন্টিফাই করেন, তাহলে 18 লক্ষ এসএসসি আপনার বাড়ে। এখন আপনার সেক্ষেত্রে আমাদের এখন কিন্তু ট্যাক্স দেওয়ার মতন আমাদের হিসাব মতে দেখা গেছে যে ট্যাক্স দেওয়ার মতন লোক আছে দেশে 78 লক্ষের উপরে। সেখানে এখন রেজিস্টার্ড আছে 40 লক্ষ, ট্যাক্স দেন প্রায় ধরেন 12, 13, 14 লাখ লোকে। কেন সরকারি কর্মচারীদেরকে যদি ট্যাক্স পেয়ার হিসেবে ধরেন, এটা কিন্তু ঠিক না। কারণ হলো তারা তাদের ট্যাক্স সরকার দিয়ে দেয়, এবং সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল ইনকামের যে ট্যাক্স, সেটা কিন্তু ট্যাক্স খুব একটা বেশি না। সেই ক্ষেত্রে এটা সংখ্যা দেখাইলে হবে না, যে রিয়েল সংখ্যা থেকে আপনার টাকা প্রথমে আপনি কম করে রেট কম করেন, এবং বিএটি কালেকশনটা সেটা আপনাকে বাড়াতে হবে। সে বাড়াতে হবে কি আপনার রেট কমায়া আপনার নাম্বার অফ বিএটি পেয়ার্স সংখ্যা বাড়াইতে হবে। সেটা কিন্তু এখন কিন্তু খুবই কম, এবং এই সংখ্যাগুলো যদি বাড়ায় তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের এখনকার এই সাইজের বাজেটে ঘাটতি হওয়ার কোনো কারণ নাই, বরং এটা সারপ্লাস বাজেট হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ডিফারেন্ট মেকানিজম প্রাইভেট সেক্টরের উপরে ব্যাংকিং সিস্টেম থেকে বড় না করে তারা অন্য মেকানিজমে বন্ড ইস্যু করা উচিত, আদার মেকানিজম ফিসক্যাল মেজার গুলো নেওয়া উচিত, মনিটারি পলিসি। জনাব জামালউদ্দিন, আপনার বক্তব্য থেকে পরিষ্কার বুঝতে পারছি যে আপনি বলছেন যে ব্যাংকিং সিস্টেম থেকে বড় না করে অন্য অভ্যন্তরীণ অন্য উৎস থেকে বিশেষ করে রাজস্ব আহরণের দিকে মনোযোগ দিতে হবে, এবং ট্যাক্স পেয়ারের সংখ্যা আরো বাড়াতে হবে, এবং করদানে সক্ষম এমন মানুষের সংখ্যা দেশে অনেক বেশি আছে। আমি একটু যশোদা জীবন দেবনাথ তার কাছে আসতে চাই। আপনি বিসিসিআই পরিচালক এবং ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন এবং একটি ব্যাংকের সাথে যুক্ত আছেন। আপনার কাছ থেকে জানতে চাই, এই যে 6.2% ঘাটতি, এবং জামালউদ্দিন বলছিলেন যে 6.2% ঘাটতি খুব বেশি না এই প্যান্ডেমিকের মধ্যে। আপনার কাছে এই প্রশ্নটি রেখে আমি একটু বিরতিতে আসতে চাই। বিরতির পর আপনার কাছ থেকে শুনবো যে এটি আসলে বেসরকারি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনকে ব্যাহত করবে কিনা। এই উত্তরটি আপনার কাছ থেকে বিরতির পরে এসে শুনবো। দর্শক, সংলাপে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পরে, সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ই ভ্যালি বীজ সংলাপে। আমরা আলোচনা ছিলাম ঘাটতি বাজেটের অর্থায়নে ব্যাংকিং ব্যবস্থা। বিরতির আগে আমরা প্রশ্ন রেখে গিয়েছিলাম যশোদা জীবন দেবনাথের কাছে। আমি আপনার উত্তরটি শুনতে চাই। প্রশ্নটি কি আরেকবার করব নাকি আপনার মনে আছে? জি, ধন্যবাদ চ্যানেল 24 কে। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ অর্থ মন্ত্রণালয় সাচ ওয়ান্ডারফুল একটা বাজেট পেশ করেছে। এই বাজেটের জন্য ব্যবসায়ীদের আশা এবং প্রত্যাশার ভিতরে তো ডেফিনেটলি কিছু প্রত্যাশা থাকবেই আমাদের ব্যবসায়ী সমাজ থেকে। আপনি জেনে থাকবেন যে ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করছে। আমি ডক্টর জামাল উদ্দিন আহমেদের সাথে একমত যে এনবিআর কিন্তু সেন্ট্রালাইজ ব্যবস্থার মধ্যে চলছে। এটা যদি ডিসেন্ট্রালাইজ করে, সেই আপনি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনার উপজেলা জেলা শহরগুলোতে এনবিআর এর যে অ্যাক্টিভিটিস যদি বাড়ায়, দ্যাট উইল বি হেল্প ফর দা কমিউনিটি। আজকে ব্যবসায়ীদের উপরে কিছু কিছু জিনিস আপনি দেখে থাকবেন যে ব্যবসায়ীরা যে ট্যাক্স দিচ্ছে, ইম্পোর্ট ডিউটির উপরে অতিরিক্ত ট্যাক্স। আজকে ব্যাংকিং ব্যবস্থাটা একটা ডিসেন্ট্রালাইজ ব্যবস্থা। এখন কিন্তু আমরা সেন্ট্রালাইজ ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই রয়ে গেছি। আপনার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলগুলো যদি আমাদের স্ট্রং করার দরকার। আজকে বাংলাদেশে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল যেমন এটিএম মেশিন আর সিআরএম মেশিন গুলো যে বাংলাদেশে সেন্ট্রালাইজ ভাবে এখনো কিন্তু ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা লেভেলে এই ধরনের সাপোর্ট দিচ্ছে না। আপনি ই কমার্সের কথা চিন্তা করেন, ই কমার্সও কিন্তু এখনো বাংলাদেশে 7% লোক ছেলেমেয়েরা ই কমার্সে ট্রানজাকশন করছে। সেই জায়গা কিন্তু আমাদের সোর্স ট্যাক্স গুলো ইম্পোজ করা হচ্ছে। এই ই কমার্স থেকে এই সোর্স ট্যাক্স গুলো যদি না অ্যাভয়েড করা হয়, আপনি পরবর্তীতে দেখবেন এরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। অনেক ছেলেমেয়েরা এই ব্যবসা থেকে আপনি দূরে সরে যাবে। আমি যেটা বলছিলাম, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল লাইক আপনার এই ব্যাংকিং সেবাটা আমাদের মানুষের, গ্রামগঞ্জে মানুষের সহজলভ্য করতে হবে, সেই ফ্যাসিলিটি গুলো দিতে হবে। আজকে বাংলাদেশে আপনি এই প্যান্ডামিকের মধ্যে অলমোস্ট 1.6 মিলিয়ন ট্রানজাকশন হচ্ছে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল দিয়ে, যেখানে সীমিত সংখ্যক এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল লাইক এটিএম মেশিন, সিআরএম মেশিন অথবা কার্ড দিয়ে ট্রানজাকশন করছে। এই জায়গাগুলো আমাদের গভর্নমেন্টে যদি এমফাসাইজ দেয়, দ্যাট উইল বি হেল্প ফর দি সোসাইটির দিকে। আজকে ধরেন একটা কম্পিউটার অন্যান্য ডিভাইসের উপরে ডিউটি ড্রব্যাক করছে, কিন্তু এই ধরনের ব্যাংকিং ইকুইপমেন্ট সার্ভিসগুলো ডিউটি ইজ ভেরি হাই, 35% আর 32% ডিউটি, যেগুলো থেকে আমরা কিন্তু আপনি বাংলাদেশে পপুলেশন ডেনসিটি অনুযায়ী বাংলাদেশে পপুলেশন ধরেন 11 কোটি ব্যাংক পিপুল, এখনো কিন্তু 40% আনব্যাংক পিপুল রয়ে গেছে। এই আনব্যাংক পিপুলকে যদি ব্যাংকে রূপান্তরিত করা যায় এবং এই উপজেলা লেভেলের অথবা ইউনিয়ন পরিষদের অনেক ব্যবসায়ীরা রয়ে গেছে, সেই তাদের থেকে যদি ট্যাক্স আরোহণ করে, দ্যাট উইল বি হেল্প ফর দা মানে ন্যাশনাল বাজেটে আমাদের লক্ষ্য পৌঁছাতে সুবিধা হবে। আমরা কিন্তু আমি একটু মীর নাসিরের কাছে যেতে চাই। মীর নাসির উদ্দিন, আপনি এফবিসিসি এর সভাপতি ছিলেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম, যেমন এই যে ৭৬,৪52 কোটি টাকার ব্যাংকের উপরে ঘাটতি বাজেট অর্থায়নের জন্য নির্ভর করা হবে, এটি আসলে ব্যবসা বাণিজ্য এবং বেসরকারি বিনিয়োগ উৎপাদনকে ব্যাহত করবে কিনা, ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যায় পড়বেন কিনা, এই প্রশ্নটি ছিল। তারা বলছিলেন যে এই নির্ভরতাটি যেন রাজস্বের উপরে বাড়ানো যায়, ব্যাংকিং ব্যবস্থার উপরে চাপ তৈরি না করে। এবং আমাদের এই বিদায়ী অর্থ বছরে যে অভিজ্ঞতা, সংশোধিত যে লক্ষ্যমাত্রা, তার থেকে 1 লাখ কোটি টাকার মতো রাজস্ব আহরণে এনবিআর পিছিয়ে আছে। এমন বাস্তবতায় আবারও যখন 3,70,000 কোটি টাকার রাজস্ব ধরা হয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থার উপরে সরকার যেই বড় করবার যে টার্গেটটি নির্ধারণ করেছে, এটি কি আসলে আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে কিনা বা বেসরকারি বিনিয়োগকে ব্যাহত করবে কিনা, এবং এই প্যান্ডামিকের এই বাস্তবতায় যেই লক্ষ্যমাত্রাটি রাজস্ব ধরা হয়েছে সেটিও কি সম্ভব হবে কিনা? আপনার কাছে এই প্রশ্নের উত্তর শুনে আসতে চাই। ধন্যবাদ। আসলে একটা বাজেটের চ্যালেঞ্জটা কি, এটা মূল চ্যালেঞ্জ দুটো, একটা হচ্ছিল অর্থায়ন আর একটা বাস্তবায়ন। তো এখানে অর্থায়নে যেটা বলা হয়েছে 6% ডেফিসিট, আমি ডেফিসিট নিয়ে খুব চিন্তিত না, কিন্তু অর্থায়নের অন্য জায়গাগুলি যদি ঠিক না করা যায়, যেমন এনবিআর এর আপনার 3,30,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা যেটা এই বছরে আছে সেটাই রাখা হয়েছে, এবং টোটাল রেভিনিউ আর্নিং দেখা হয়েছে 3,89,000 কোটি টাকা। তো এখন যে এই চলতি অর্থ বছরে এত ঘাটতি থাকার পরে এনবিআর কিভাবে 3,30,000 কোটি টাকা
আহরণ করবে আমার মানে বুদ্ধিতে আসে না বা আমি বুঝতে পারি না। কারণ এনবিআর এর যে দুর্বলতাগুলি দীর্ঘদিন ধরে রয়েছে সেটা কিন্তু অ্যাড্রেস করার কোনো চেষ্টা করা হয়নি। কারণ ট্যাক্সের পরিধি জাল যেটা বলা হয় সেটাকে বিস্তৃতকরণ করার কোনোই প্রচেষ্টা আমরা উল্লেখযোগ্যভাবে দেখিনি বিগত বছরগুলিতে। কারণ দেশে প্রচুর লোক কর দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। কারণ বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে গেছে, আজকে পার ক্যাপিটা ইনকাম $2,227, সেই দেশে কি করে 30 থেকে 40 লক্ষ মাত্র ঋণধারী এবং তার অর্ধেকের লোক হলো রিটার্ন সাবমিট করে। এটা হচ্ছিল চরম দুর্বলতা। আমরা প্রশাসনিকভাবে আমরা এনবিআর কে বিস্তৃত করতে পারিনি, আমরা ট্যাক্সের পরিধিকে বিস্তৃত করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। আমরা অটোমেশনটা করতে পারিনি। আমরা চেষ্টা করি, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি, ঢাকা কাস্টমস চিটাগং কাস্টমসকে অটোমেশন করা দিয়ে, কিন্তু সেটা কার্যকরী হয়নি। যতক্ষণ পর্যন্ত এনবিআর এর সংস্কার না করা হবে, এই এনবিআর এর যদি আরো ক্ষমতা না বের করা যায়, তাহলে আমাদেরকে ডিপেন্ড করতে হবে ব্যাংকিং ব্যবস্থা, যেখান থেকে এবার 76,000 কোটি টাকার নেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে যেহেতু যে লিকুইডিটি আছে তাতে খুব অসুবিধা হওয়ার কথা না, কিন্তু কারণ হচ্ছে যে ডিমান্ড ফর ক্রেডিট কমে গেছে। বাজেটে ছিল 14% উপরে, সেখানে জনাব মীর নাসির, আমি এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে একটু পরে আবারও নিব। আমরা এই মুহূর্তে আবার একটি সংবাদ সম্মেলনে আমাদের যেতে হচ্ছে। এলপি গ্যাসের মূল্য হার ও এলপি গ্যাস শিল্প বাজার ও ভোক্তাদের উপর প্রভাব নিয়ে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে লোয়াব নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলন করছেন। আমরা সেখানে আবারও চলে যাচ্ছি। কিছু দিয়ে দিলাম ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডাইরেক্টর টিকো গ্রুপ, রিপ্রেজেন্ট করছি ডেল্টা এলপিজি। রেসপেক্টেড প্রেসিডেন্ট, আদার স্টেক হোল্ডার, ইনভেস্টার্স, সিনিয়র অফিসিয়ালস অফ দ্য ভেরিয়াস অপারেটর্স অফ দ্য এলপিজি, ধন্যবাদ জানাই। যদি ধন্যবাদ জানালে কিছু নাই, সেটা হচ্ছে আমরা সবাই মিলে আজকে যে প্রেস কনফারেন্স করছি, আমি জাস্ট কয়েকটা বিষয় একটু বলছি রিগার্ডিং দি বিআরসি অ্যান্ড দি প্রেজেন্ট সিনারিও দ্যাট ইজ গোয়িং অন নাও। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে টোটাল আমাদের এবং প্রেসিডেন্ট এবং অন্যান্য টেকনিক্যাল কমিটি সবাই এই বিষয়টা উল্লেখ করেছেন। আমাদের যে 3200 MCFD টোটাল গ্যাস এবং ন্যাচারাল গ্যাসের যে সোর্সটা বিভিন্ন ফিল্ড থেকে, তার মধ্যে মাত্র 2700 MCFD, এবং এটা কন্টিনিউয়াসলি এটা প্রত্যেক বছর ডিফ্লেক্টিং রেট অনেক বেশি। তো সেইটাকে বিবেচনায় রেখেই আমরা যারা এই এলপিজি সেক্টরে ইনভেস্ট করেছি, তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটা সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক্যাল ইম্প্যাক্ট এবং সামগ্রিকভাবে এই ইম্প্যাক্টটা অনেক বড়। এখানে কোনো সিদ্ধান্ত কমিশন অথবা গভর্নমেন্ট সরকার লেভেলে যদি আসে, সেটা অবশ্যই যেন স্টেক হোল্ডারকে বিবেচনায় রেখে এবং আলাপ আলোচনার মাধ্যমেই যেন এই বিষয়টা আসে। আমি খুব মাইনর ডিটেলসে যাব না, যেটা অলরেডি এখানে আলোচনা হয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে যে এই প্রাইসিং জিনিসটা অনেক কঠিন। এটা 10টা বা 15টা খাতকে বিবেচনা করে সঠিক সিনারিওতে আসা, এটা সরকারের পক্ষে খুবই ডিফিকাল্ট। তো সেই জায়গাটাতে আসলে যে জিনিসটা করা প্রয়োজন, যেমন প্রেসিডেন্ট মহোদয় বলেছেন অলরেডি, যে এই মাসে যে প্রাইসটা ডিক্লেয়ার হয়েছে সেটা পার সিলিন্ডারে 60 টাকা কমিয়ে, এবং অলরেডি কিন্তু আরামকো সিপি এটা বেড়েছে অলমোস্ট $50, $46 to $50 এই প্রাইসটা কিন্তু বেড়েছে গত মাস থেকে এই মাস পর্যন্ত। এবং আরেকটা ইম্পর্টেন্ট খাত হচ্ছে যে যেটা অটো, সে অটোতে এখানে প্রতি মাসে ফিক্স করলে যেটা ইউজার, মানে এখানে ব্যাকওয়ার্ড অনেক ধরনের প্রবলেম আছে, যে ইউজার সে কিভাবে করে প্ল্যান করবে। এবং আমি আরেকটা ছোট্ট ডাটা বলতে পারি যে সরকার আসলে যে এলপিজিটাকে প্রমোট করার যে উদ্যোগটা 2016-17 নিয়েছে, সেটার মূল এজেন্ডা ছিল আসলে এনার্জি মিক্স। যে আমরা আসলে যেহেতু এখানে লিকুইড ফুয়েল, ন্যাচারাল গ্যাস এবং এলপিজি, এই ধরনের যে 4-5টা ফুয়েল আছে, সেটাকে ডাইভার্সিফাইডটা কিভাবে করে হবে, এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই এলপিজি সেক্টরটা প্রমোট করা হয়েছিল, এবং আমরা ইনভেস্টররা এখানের মধ্যে আগ্রহী হয়ে ইনভেস্ট করেছি। সেই জায়গাটাতে আপনার আজকের দিনে যদি আমরা দেখি, এলপিজিতে অটো স্টেশনের সবচেয়ে লো কস্ট হচ্ছে এলপিজি। এবং প্রেসিডেন্ট মহোদয় সঠিকভাবেই বলেছেন কিন্তু, যে এখানের মধ্যে যদি সরকার যদি মনে করে প্রত্যেক সেক্টরে, যেমন আজকের দিনে পর্যন্ত
দর্শক, বীজ সংলাপে নিয়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা আলোচনায় ছিলাম ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংকিং ব্যবস্থা। আমরা একটু বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদের কাছে যেতে চাই। যে জামালউদ্দিন আহমেদ, একটু সংক্ষেপে বলবেন যে আমাদের যেই এই ঘাটতি অর্থায়নে ব্যাংকিং ব্যবস্থার উপরে নির্ভরতা, একদিকে প্যান্ডামিক, আবার আমাদের আছে একটি বড় ব্যাংকিং ব্যবস্থা, একটি বড় সমস্যা হচ্ছে যে খেলাপি ঋণ। এই খেলাপি ঋণ কীভাবে আদায় করা যেতে পারে, এবং এত বড় খেলাপি ঋণ হওয়ার পরও ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের ঋণ দেবার ক্ষেত্রে অনীহা। সেটি আসলে কি ব্যবস্থাপনা দুর্বলতা, নাকি ব্যাংক কর্মকর্তাদের বা ব্যাংকের দৃষ্টিভঙ্গির সমস্যা? খেলাপি ঋণের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের দেশে আছে, এটা হয়ে আসছে। এখন হঠাৎ করে আমরা এটা সর্ট আউট করতে পারবো, কিন্তু আপনি যদি খেলাপি ঋণ যারা আছে ঋণদারি, তাদেরকে বাজারে করার জন্য, মানে দেহ প্রতিপন্ন করার জন্য তাদের আপনি তো কোনো ব্যবস্থা নিতেছেন। তারা যাতে প্রধানমন্ত্রীর অফিসে যাইয়া চেক দিতে না পারে, যার বিরুদ্ধে মামলা আছে, ব্যাংকিং সিস্টেমের মামলা আছে, হি ক্যানট গো দেয়ার। তাকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া উচিত না, বিজনেস ক্লাসে উঠতে পারবে না। এরকম আপনার নিয়ম বানান, তার বাচ্চারা এখানে ভালো স্কুলে পড়তে দিতে পারবে না। তখনই আপনি দেখবেন যে তারা হবে। তাদেরকে তো এই নেগেটিভ পয়েন্ট গুলা কিন্তু আমরা আনতেছি না। আমরা খালি দেখা গেল যে পাবলিকে মনে করে যে উনি যারা চেক দিতেছে তখন উনি পাওয়ারফুল লোক, প্রধানমন্ত্রী। তারপরে বিদেশে ট্যুরের সময় তাদের এই সমস্ত ডিফল্টারদেরকে আপনি দিবেন না, তখনই কিন্তু আপনার তারা বুঝবে যে না, আমাকে ঠিক হতে হবে। এটা হলো একটা মেসেজ। তারপরে কর্পোরেট গভর্নেন্স, যে একই ব্যাংকের ডাইরেক্টর একজন লোক 3-4টা ব্যাংকের ডাইরেক্টর, একই পরিবারের লোক, এটা কিভাবে হয়? 3-4টা ব্যাংকের, এটা তো আপনার কাছ থেকে বুঝলাম যে খেলাপি, যারা ঋণ খেলাপি তাদেরকে নানা জায়গা থেকে যে সুযোগ সুবিধা থেকে দূরে রাখতে হবে। আমি একটু যশোদা জীবন দেবনাথের কাছে শুনতে চাই যে আমাদের এক ধরনের ব্যাংকিং ব্যবস্থায় ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা বলেন যে তারা ঋণ পেতে সমস্যায় পড়েন। এটা কি ডকুমেন্টেশনের সমস্যা, নাকি ব্যাংকিং ব্যবস্থার দৃষ্টিভঙ্গি? দেখুন, এটা আমি মনে করি না ডকুমেন্টেশনের সমস্যা। আমাদের ক্ষুদ্র ঋণ, আমাদের ফেডারেশনের তরফ থেকেও আমাদের একই স্টেপ, এবং পাশাপাশি এজ এ ব্যাংকের উদ্যোক্তা সদস্য হিসেবে আমরা কিন্তু এমফাসাইজ দিচ্ছি যারা স্মল মিডিয়াম মাইক্রো ইন্ডাস্ট্রিতে, তাদের আমরা কোলেটারাল বিহীন আমরা লোন দেওয়ার মতো এরকম উদ্যোগ নিয়েছি। এতে ব্যাংকের গাফিলতি না, একটা প্রপার ওয়েতে যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা অথবা স্মল মিডিয়াম ব্যবসায়ী আসে তাদের ডকুমেন্টেশন নিয়ে, তখন কিন্তু ইজিয়ার হয়। এবং একজন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, সে কিন্তু অ্যাপ্রোচ করতেই জানে না যে কিভাবে ব্যাংকের কাছে আপনি অ্যাপ্রোচ করবে। তাদের যদি প্রপার ডকুমেন্টেশন, একটা ব্যাংক কিন্তু একটা প্রসেস ফলো করে, সেই প্রসেস গুলো যদি ব্রেক করে আপনি একজন উদ্যোক্তা হচ্ছে উইদাউট পেপারস, সে যদি আসে, তাহলে আমরা কিভাবে লোন দেবো তাদের? এই দিকটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। আমাদের প্রপার ওয়েতে যদি আসে, তাহলে আমি মনে করি না যে আমাদের ব্যাংকের কোনো গাফিলতি আছে, ব্যাংকের দিক থেকে কোনো সমস্যা আছে। একই প্রশ্ন আমি মীর নাসিরের কাছে জানতে চাই। যশোদা জীবন দেবনাথ যেমন বলছিলেন যে নতুন উদ্যোক্তারা এই সিস্টেমগুলো জানে না, যে কিভাবে ডকুমেন্টেশন তৈরি করতে হয়, প্রপার কাগজপত্র যদি থাকে তাহলে তা না দেবার কোনো সমস্যা নেই। তারপরেও কিন্তু ক্ষুদ্র মাঝারি যারা উদ্যোক্তা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তারা একই প্রশ্নটি করে থাকে, তাদেরকে কিভাবে এই জায়গায় সহযোগিতা করতে পারে এফবিসিসিআই বা অ্যাসোসিয়েশনগুলো? যেটা আমরা দেখছি যে যখনই ক্রাইসিস হয়, এই ক্ষুদ্র এবং মাইক্রো যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়। এবার প্যান্ডেমিকে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা হয়েছে, কারণ তারা পুঁজি হারিয়ে ফেলেছে, তাদের হাতে এখন পয়সা নেই। তাদেরকে ফিরিয়ে আনার দরকার ছিল। যে 20,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা যে ঘোষণা করছেন, তার মধ্যে 20,000 কোটি টাকা মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিতে দেওয়ার কথা, সেটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। আমার মনে হয় এখনো 30% বাকি রয়েছে। এইখানে দুটো জিনিস, একটা হচ্ছে ব্যাংকগুলির কিছুটা কনজারভেটিভ অ্যাটিটিউড টু প্রোটেক্ট দেমসেলফ, আর একটা হচ্ছে রেগুলেটরি অথরিটির আমার সুপারভিশনের কথা। এখন ব্যাপারটা ছিল যে 20,000 কোটি টাকা ইকোনমির জন্য কিছুই না, এবং আপনি যদি খেলাপি ঋণে দিয়ে দেন সেই তুলনায় অনেক কম। আজকে এদের প্রণোদনা দেওয়ার দরকার ছিল। তাছাড়া ব্যাংকের সাথে যারা সম্পৃক্ত না,
তাদেরই কিন্তু আনা দরকার, ডেটা বেস করে নিয়ে এসে ব্যাংকের তাদেরকে- ঋণের সাথে যারা সম্পৃক্ত না, যারা কম পাচ্ছেন তাদেরকে আনা দরকার ছিল, এবং ব্যাংকগুলোর এক ধরনের কনজারভেটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে। মীর নাসির, আপনার কথা থেকে এটি বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, বিসংলাপে আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আবারও যুক্ত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার আগে সব সংবাদ পেতে চোখ রাখুন নিউজ 24-এ।